হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োজোন। আগের দিন আমরা বায়োনোমিয়াল নমেনক্লেচার সম্পর্কে পড়েছিলাম। তোমরা জেনেছো বায়োনোমিয়াল নমেনক্লেচার বিষয়টা কি, কিভাবে আমরা সায়েন্টিফিক নেমটা কেন দিচ্ছি প্লান্টসদের বা লিভিং অর্গানিজমদের, সেটা সম্পর্কে আগের দিন আমরা ডিটেলে জেনেছি। এই ক্লাসে আজকে আমরা জানবো এই যে বায়োনোমিয়াল নমেনক্লেচার বা যে সায়েন্টিফিক নেমটা যে দেওয়া হচ্ছে, সেটা সায়েন্টিফিক নেমটা দেওয়ার বা সায়েন্টিফিক নেমটা যখন আমরা লিখছি তার কিছু নিয়ম আছে বা তার কিছু রুলস আছে। সেই রুলগুলো ফলো করেই সায়েন্টিফিক নেমগুলো আমাদের লিখতে হয়। সেই রুলগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। ওকে, তো চলো শুরু করছি। দেখো আজকে আমরা তাহলে কি পড়ছি, ইউনিভার্সাল রুলস অফ বায়োনোমিয়াল নমেনক্লেচার। কি কি নিয়ম ফলো করে সায়েন্টিফিক নেম তৈরি করা হয় এবং আমরা যখন সায়েন্টিফিক নেমটা লিখছি বা পড়ছি তখন আমাদের সেক্ষেত্রে কি কি লেখার সময় কি কি খেয়াল রাখবো আমরা। ওকে, আচ্ছা, তো এই যে জিনিসটা, এই রুলটাকে আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা আগের দিন জেনেছি যে ম্যাঙ্গোর সায়েন্টিফিক নেম কি না, ম্যাঙ্গোর সায়েন্টিফিক নেম হচ্ছে ম্যানগিফেরা ইন্ডিকা। এদিকটা লিখলাম, ঠিক আছে। তাহলে ম্যাঙ্গো সায়েন্টিফিক নেম কি, ম্যানগিফেরা ইন্ডিকা। তাহলে এইটা হচ্ছে ম্যাঙ্গোর সায়েন্টিফিক নেম, ঠিক, এটা আমরা জেনেছি। এবার দেখো এই যে নিয়মটা আমি যেটা লিখলাম এর কিছু রুল আছে। প্রথমে যখন আমরা এই যে যত সায়েন্টিফিক নেম আমরা দেখছি, সমস্ত সায়েন্টিফিক নেমগুলো কিন্তু ল্যাটিন ইন অরিজিন। মানে কি, এই যে ম্যানগিফেরা ওয়ার্ডটা দেখছো বা ইন্ডিকা ওয়ার্ডটা দেখছো, এগুলো ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে। মানে সায়েন্টিফিক নেমে এমন ওয়ার্ডে ইউজ হবে যেগুলো ল্যাটিন ওয়ার্ড বা ল্যাটিন ডিরাইভড ওয়ার্ড, মানে ল্যাটিন ওয়ার্ড থেকে তৈরি হওয়া ওয়ার্ড, মানে ল্যাটিন ওয়ার্ডই আমাদের সায়েন্টিফিক নেমে ইউজ করতে হবে, ঠিক আছে। সমস্ত সায়েন্টিফিক নেম, যে কোনো সায়েন্টিফিক নেমই দেখো, সেখানে যে ওয়ার্ডগুলো তুমি পাবে সেগুলো কিন্তু ল্যাটিন ইন অরিজিন। এবার প্রশ্ন আসবে তোমাদের, কেন এরকম করা হলো? আচ্ছা, কেন এরকম করা হলো তার কারণ হচ্ছে ল্যাটিন যে ল্যাঙ্গুয়েজটা, এটা একটা ডেড ল্যাঙ্গুয়েজ। ডেড ল্যাঙ্গুয়েজ আমরা কোন ল্যাঙ্গুয়েজকে বলছি না, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখন আর ইউজ হয় না পৃথিবীতে, এই ল্যাঙ্গুয়েজটার কিন্তু বর্তমানে ইউজ নেই, এই জন্য আমরা এটাকে বলছি ডেড ল্যাঙ্গুয়েজ। এবার ডেড ল্যাঙ্গুয়েজ আমরা কেন ইউজ করলাম সায়েন্টিফিক নেম লেখার ক্ষেত্রে? আগের দিন বলেছি, তোমরা মনে করে দেখো, যে সায়েন্টিফিক নেম এমনই হবে যে নামের কোনো পরিবর্তন হবে না এবং গোটা পৃথিবীব্যাপী সেই নামটাই চলবে, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড নেম হতে হবে। এবার ধরো যে ভাষা আমরা ইউজ করছি বর্তমানে, যে ভাষা ইউজে রয়েছে পৃথিবীব্যাপী, কি হয় জানো তো, ভাষার এই যে আমরা বলছি এর কিছু কিছু পরিবর্তন হয়। ভাষায় যে ভাষাগুলো আমরা আমাদের ইউজে থাকছে বা আমরা যে ভাষাগুলো ব্যবহার করছি, সেই ভাষাতে সময় সময় কিছু পরিবর্তন আসে, ঠিক। এবার ধরো এমন যদি একটা ভাষা ইউজ করা হলো এই সায়েন্টিফিক নেমের ক্ষেত্রে, যে ভাষাটার পরিবর্তন হচ্ছে, তাহলে ধরো যখন একটা সময় ধরো একটা নাম দেওয়া হলো, সেই ভাষার ওয়ার্ড থেকে একটা নাম দেওয়া হলো, তো আরো কয়েক বছর পরে, মানে ধরো কিছু বছর পরে দেখা গেল ওই ওয়ার্ডটা আর এক্সিস্ট করছে না ওই ভাষাতে, বা ওই ওয়ার্ডটা ধরো কিছু মডিফিকেশন হয়ে গেছে, তাহলে তো যে নামটা দেওয়া হয়েছিল আগে সেটা বুঝতে অসুবিধা হবে। এই জন্য সায়েন্টিফিক নেম দেওয়ার ক্ষেত্রে সবসময় আমরা এরকম ভাষা ইউজ করবো যেটা ডেড ল্যাঙ্গুয়েজ, ঠিক। তার মানে এই জন্য ল্যাটিন যেহেতু একটা ডেড ল্যাঙ্গুয়েজ, তাই সমস্ত সায়েন্টিফিক নেম, যে কোনো কিছু তুমি সায়েন্টিফিক নেম দেখো না কেন, সেটা সবসময় যে ওয়ার্ড সেখানে ইউজ করা হবে সেটা ল্যাটিন ইন অরিজিন হবে বা ল্যাটিন ডিরাইভড ওয়ার্ড হবে। তাহলে এটাই হলো রুল নাম্বার 1। তাহলে আমরা এখানে যদি লিখি যে 1 নম্বর রুল কি হবে, ল্যাটিন ইন অরিজিন হতে হবে, ঠিক। তাহলে ল্যাটিন ইন অরিজিন হতে হবে, বা কি হতে হবে না, ল্যাটিন ডিরাইভড ওয়ার্ড, ল্যাটিন ডিরাইভড ওয়ার্ডস, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার রুল নাম্বার 1। আচ্ছা, এবার রুল নাম্বার আমরা পড়বো কি 2। রুল নাম্বার 2 কি, দেখো এই যে দুটো কম্পোনেন্ট, আগের দিন আমরা জেনেছি বাইনোমিয়াল নেম মানে কি, তার দুটো কম্পোনেন্ট থাকবে, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, ঠিক। এই যে প্রথম কম্পোনেন্টটা মানে এই যে ম্যানগিফেরা, প্রথম যে কম্পোনেন্টটা, এটা কি ডিনোট করছে, এটা আমের বা ম্যাঙ্গোর জেনাস নেমকে ডিনোট করছে বা জেনেরিক নেমকে ডিনোট করছে, ঠিক। তার মানে এটাকে আমরা এখানে লিখতে পারি কি, এই যে ম্যানগিফেরাটা হচ্ছে কি জেনাস নেম অফ ম্যাঙ্গোজ। এবার এই জেনাস স্পিসিসটা কি, এটা আমরা এর পরের ক্লাসে আমরা পড়বো। এগুলো হচ্ছে এক একটা ট্যাক্সোনমিক, মানে এগুলো এক একটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি বা র্যাঙ্ক বলতে পারো, যেভাবে আমরা কি করি না, ক্লাসিফিকেশন করি যে ম্যাঙ্গো বা আমের যে ক্লাসিফিকেশনটা, সেটা হচ্ছে আমরা এই বিভিন্ন রকম ট্যাক্সা বা ট্যাক্সোনমিক ক্যাটাগরি ইউজ করে করি। এটা সম্পর্কে আমরা পরের ক্লাসে জানবো।
তো এখন আপাতত জানো যেটা এই যে জেনাস নেমটা হচ্ছে কি এক ধরনের, এটা হচ্ছে একটা জেনাস মানে হচ্ছে একটা ট্যাক্সাব, একটা ক্যাটাগরি, একটা র্যাঙ্ক ম্যাঙ্গোর ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। তো এই যে সায়েন্টিফিক নেমের যে প্রথম যে কম্পোনেন্টটা হবে সেটা অলওয়েজ, যে কোনো সায়েন্টিফিক নেমের প্রথম যে কম্পোনেন্টটা হবে সেটা অলওয়েজ ডিনোট করবে জেনাস নেমকে, আর যে দ্বিতীয় কম্পোনেন্টটা হবে বা সেকেন্ড কম্পোনেন্টটা হবে সেটা অলওয়েজ ডিনোট করবে কি স্পিসিস নেমকে, স্পিসিস নেমকে। ঠিক আছে, সেটা অলওয়েজ ডিনোট করবে কি স্পিসিস নেমকে। ওকে, তো সেটা অলওয়েজ ডিনোট করবে কি স্পিসিস নেমকে। ওকে, তাহলে প্রথম কম্পোনেন্টটা জেনাস নেম এবং দ্বিতীয় কম্পোনেন্ট হচ্ছে স্পিসিস নেম। তাহলে এটাই হচ্ছে রুল নাম্বার 2। রুল নাম্বার 2টা কি হলো তাহলে? রুল নাম্বার 2 হলো যে ফার্স্ট কম্পোনেন্ট সায়েন্টিফিক নেমের যে ফার্স্ট কম্পোনেন্টটা থাকবে, যে ফার্স্ট কম্পোনেন্ট থাকছে সেটা অলওয়েজ কি ডিনোট করছে, সেটা অলওয়েজ ডিনোট করছে হচ্ছে জেনাস নেম। ওকে, সেটা অলওয়েজ ডিনোট করছে জেনাস নেম বা জেনেরিক নেম। ওকে, জেনেরিক নেম। আর যেটা সেকেন্ড কম্পোনেন্টটা থাকছে সেটা অলওয়েজ ডিনোট করছে কি না, যে সেকেন্ড কম্পোনেন্টটা থাকছে সেটা অলওয়েজ ডিনোট করছে কি না, সেটা অলওয়েজ ডিনোট করছে আমাদের স্পিসিস নেম। সেটা অলওয়েজ ডিনোট করছে কি না আমাদের স্পিসিস নেম অর কি স্পেসিফিক এপিথেট, অর স্পেসিফিক এপিথেট। ওকে, এই স্পিসিস নেমকে আমরা স্পেসিফিক এপিথেট বলি বা জেনাস নেমকে আমরা জেনেরিক নেম বলি। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে ম্যানগিফেরা হচ্ছে জেনাস নেম আর ইন্ডিকা হচ্ছে স্পিসিস নেম, এই ক্ষেত্রে ম্যাঙ্গোর ক্ষেত্রে এটা হচ্ছে স্পিসিস নেম। এটা হচ্ছে রুল নাম্বার 2। এবার রুল নাম্বার 3 দেখো। রুল নাম্বার 3 হচ্ছে একটা জিনিস দেখো, এই যে জেনাস নেমটা আমি যেটা লিখেছি না, জেনাস নেমের প্রথম লেটারটা খেয়াল করো, প্রথম লেটারটা এখানে কি রয়েছে, এম রয়েছে, প্রথম লেটারটা এম রয়েছে। এই এমটা দেখো আমি কিন্তু বড় হাতের লিখেছি বা ক্যাপিটাল লেটারে লিখেছি, মানে জেনাস নেমের যে প্রথম লেটারটা হবে ফার্স্ট লেটারটা সেটা কিন্তু একটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ঠিক, কিন্তু স্পিসিস নেমের ক্ষেত্রে দেখো যে প্রথম লেটারটা এই যে আই, এটাকে কিন্তু আমি স্মলে লিখেছি। তার মানে কি স্পিসিস নেমের ক্ষেত্রে যে প্রথম লেটারটা বা স্পিসিস নেম যেটা দিয়ে শুরু হচ্ছে প্রথম লেটারটা কিন্তু স্মল লেটার হবে। এটাই হচ্ছে থার্ড রুল। তাহলে থার্ড রুলে আমরা কি লিখতে পারি না, থার্ড রুলে আমরা লিখতে পারি যে তোমার যেটা ফার্স্ট লেটার, তাহলে কি লিখছি আমরা, ফার্স্ট লেটার অফ জেনাস, ফার্স্ট লেটার অফ জেনাস নেম সেটা কি হবে না, ফার্স্ট লেটার অফ জেনাস নেম হবে ক্যাপিটাল। ওকে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে বা যেটাকে তোমরা আপার কেসে লেখা বলো। ওকে, ক্যাপিটাল লেটারে সেরকম। তাহলে ফার্স্ট লেটার অফ স্পিসিস নেম কি হবে, স্পিসিস নেম কি হবে, এটা কিন্তু হবে তোমার যেটা ফার্স্ট লেটার থাকছে আমাদের স্পিসিস নেমের ক্ষেত্রে সেটা হবে স্মল এ। ওকে, সেটা হবে স্মল এ। ক্লিয়ার? তাহলে এইটা গেল থার্ড রুল। এবার ফোর্থ রুল কি, ফোর্থ রুলটা হচ্ছে একটা জিনিস দেখেছো যেটা আগের দিন ক্লাসে আমি বলেছিলাম, এই যে আমি ম্যানগিফেরা ইন্ডিকা লিখলাম আমি আন্ডারলাইন করেছি, দেখো ম্যানগিফেরাকে আমি আলাদা আন্ডারলাইন করেছি, ইন্ডিকাকে আমি আলাদা আন্ডারলাইন করেছি। তার মানে কি যখন আমরা কোনো সায়েন্টিফিক নেম হাতে লিখবো তখন এই যে জেনাস নেম এবং স্পিসিস নেমকে আমাকে কি করতে হবে, সেপারেটলি আন্ডারলাইন করতে হবে, একসাথে নয় কিন্তু সেপারেটলি আমাকে আন্ডারলাইন করতে হবে। ঠিক, আবার ধরো যখন আমি এটা মানে টাইপ করব কম্পিউটারে বা ল্যাপটপে, যখন আমরা প্রিন্টেড ফর্মে সেটা দেখবো বা কম্পিউটারে যখন টাইপ করব তখন আন্ডারলাইন করার দরকার নেই। তখন আমরা কি করব, তখন এই যে জেনাস নেম এবং স্পিসিস নেমকে আমরা ইটালিক্সে লিখবো। ইটালিক্স একটা ফন্ট হয় দেখবে, জানো তোমরা সবাই এটা। তো সেই জেনাস নেম এবং স্পিসিস নেমকে আমরা তখন ইটালিক্সে লিখবো। ওকে, এবার কেন এরকম লিখছি না, এইটা এই যে আন্ডারলাইন করছি বা ইটালিক্সে লিখছি, এটা যে তারা যে ল্যাটিন ইন অরিজিন যেটা ফার্স্ট রুলে বললাম, সেই তাদের ল্যাটিন অরিজিনটাকে বোঝানোর জন্য আমরা এটাকে কি করছি, আন্ডারলাইন করছি যখন হাতে লিখছি, অথবা যখন আমরা টাইপ করছি তখন আমরা ইটালিক্সে লিখছি। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে রুল নাম্বার 4। তাহলে রুল নাম্বার 4 এ আমরা লিখতে পারি কি, when হ্যান্ড রিটেন, মানে যখন আমরা হাতে লিখছি তখন আমাদের কি করতে হবে না, when হ্যান্ড রিটেন তখন সেপারেটলি আন্ডারলাইন্ড, তখন আমাদের কি করতে হবে, সেপারেটলি আন্ডারলাইন করতে হবে। ওকে, সেপারেটলি আন্ডারলাইন। আর যখন আমরা
টাইপ করছি, ঠিক আছে, when in printed form বা যখন আমরা কি করছি when in printed form বা যখন আমরা এটাকে টাইপ করছি তখন আমরা কি রকম লিখবো না, সেটা কি হবে, মাস্ট বি ইন ইটালিক্স, মানে সেটা ইটালিক্সে লিখতে হবে আমাদের। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে তোমার রুল নাম্বার 4। এবার আর লাস্ট রুল যেটা আমরা পড়ছি, দেখো লাস্ট রুল। তাহলে এত অব্দি বোঝা গেছে। লাস্ট রুল দেখো, লাস্ট রুলের ক্ষেত্রে যিনি বা যে অথর বা যে সায়েন্টিস্ট প্রথম ধরো একটা একজন সায়েন্টিস্ট বা অথর ধরো একটা অর্গানিজমকে আইডেন্টিফাই করলো এবং তার প্রথম সায়েন্টিফিক নাম দিল, প্রথমবার ফার্স্ট টাইম যিনি তার একটা সায়েন্টিফিক নেম দিচ্ছেন, যেমন আমের ক্ষেত্রে যে ম্যানগিফেরা ইন্ডিকা নামটা কেউ দিয়েছেন, এই নামটা দিয়েছিলেন বিজ্ঞানী লিনিয়াস, যার কথা আমরা আগের দিন পড়েছি, যিনি এই বাইনোমিয়াল নমেনক্লেচারটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। সেই সায়েন্টিস্ট ক্যারোলাস লিনিয়াস, তিনি প্রথমবার এই ম্যাঙ্গোর ম্যানগিফেরা ইন্ডিকা নামটা দিয়েছিলেন। তাহলে এরকম প্রতিটা সায়েন্টিফিক নেম যেই বিজ্ঞানী প্রথমবার দিচ্ছেন, ফার্স্ট টাইম দিচ্ছেন, তার নামটা, সেই সায়েন্টিস্টের নামটা আমরা কি করব, এই যে স্পিসিস নেম যেটা রয়েছে এর পরে, এই স্পিসিস নেমের পরে আমরা কি করব, শর্ট ফর্মে লিখবো বা অ্যাব্রিভিয়েটেড ফর্মে লিখবো। মানে এখানে আমরা কিভাবে লিখবো, তাহলে ম্যানগিফেরা ইন্ডিকা কে দিয়েছেন এই নামটা, বিজ্ঞানী লিনিয়াস দিয়েছেন, তাহলে তার নামটা আমরা লিখবো, দেখো এরপরে এরকম ভাবে লিখবো LINN, লিন বলে। লিন কেন, লিনিয়াসকে আমরা শর্টে বা অ্যাব্রিভিয়েটেড ফর্মে লিন বলে লিখলাম। এক্ষেত্রে তোমাদের মাথায় রাখার, এই যে লিনটা আমরা লিখছি এটা সব সময় এই যে স্পিসিস নেমের পরে লিখতে হবে এবং এটা শর্ট ফর্মে লিখতে হবে, অ্যাব্রিভিয়েটেড ফর্মে। আরেকটা ইম্পর্টেন্ট যেটা, এটা কিন্তু কখনোই আন্ডারলাইন করবে না বা এটা কিন্তু ইটালিক্সে দেবে না। কেন, তার মানে কিন্তু এই লিনটা কিন্তু আমার ল্যাটিন নয়, ল্যাটিন ওয়ার্ড নয়। এই বিজ্ঞানীর নাম বা অথরের নাম আমরা যেটা লিখছি এটা নর্মাল ইংলিশে বা রোমানে আমরা লিখছি, রোমান ল্যাঙ্গুয়েজে আমরা লিখছি, এই জন্য আমরা কিন্তু এটাকে আন্ডারলাইন করছি না। এটা খেয়াল রাখবে, আন্ডারলাইন সবসময় জেনাস এবং স্পিসিস আলাদাভাবে হবে, বা যখন প্রিন্টেড ফর্মে লিখছি এটা লিখতে হবে, কিন্তু সায়েন্টিস্টের নেমটা পরে আমরা অ্যাব্রিভিয়েটেড ফর্মে লিখবো, কিন্তু সেখানে আন্ডারলাইন করব না। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে রুল নাম্বার 5। তাহলে আমি এখানটা লিখে দিলাম। তাহলে রুল নাম্বার 5 এ কি হলো, যে অথর নেম should be written after specific epithet বা যেটাকে তোমরা বলছো স্পিসিস নেম in abbreviated form, মানে কি শর্টে লিখতে হবে। ওকে, in abbreviated form। ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে তোমার 5টা রুল আমাদের বাইনোমিয়াল নমেনক্লেচার। এই জিনিসটা খুব সোজা, একবার বুঝে গেলে তোমরা জিনিসটাকে খুব ইজিলি মাথায় রাখতে পারবে। তাহলে কি হচ্ছে, আরেকবার আমি ফার্স্ট রিভিশন করিয়ে দিই তোমাদের, যেটা ল্যাটিন ইন অরিজিন হবে এবং ফার্স্ট কম্পোনেন্টটা হচ্ছে জেনাস নেম হবে বা জেনারিক নেম, এবং সেকেন্ড কম্পোনেন্টটা হবে স্পিসিস নেম বা স্পেসিফিক নেম, এবং ফার্স্ট লেটার যেটা আছে সেটা হচ্ছে এই যে জেনাস নেমে সেটা ক্যাপিটাল দিয়ে শুরু হবে, এবং যেটা তোমার ফার্স্ট লেটার রয়েছে স্পিসিস নেমের ক্ষেত্রে সেটা সবসময় স্মল দিয়ে শুরু হবে। এবং এই যে জেনাস নেম এবং স্পিসিস নেমকে আমরা যখন হাতে লিখছি আমাদের সেপারেটলি আন্ডারলাইন করতে হচ্ছে, এবং যখন আমরা এটা প্রিন্টেড ফর্মে লিখছি তখন আমাদের সেটা ইটালিক্সে লিখতে হবে। কেননা এদের ল্যাটিন অরিজিনটাকে বোঝানোর জন্য। এবং 5 নম্বর কি, যিনি বা যে সায়েন্টিস্ট প্রথমবার সায়েন্টিফিক নেমটা দিচ্ছেন তার নামটা আমরা শর্ট ফর্মে বা অ্যাব্রিভিয়েটেড ফর্মে স্পিসিস নেম বা স্পেসিফিক এপিথেটের পরে শর্ট ফর্মে লিখবো, কিন্তু এটা আন্ডারলাইন হবে না বা এটা ইটালিক্সে লেখা হবে না, কারণ এটা ল্যাটিন ওয়ার্ড নয়, এটা নর্মাল ইংলিশ বা রোমান ওয়ার্ড এটা। ঠিক আছে? তাহলে বোঝা গেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসে এইটুকুই। পরের দিন আমরা যে ট্যাক্সোনমিক, এই যে তোমাদের জেনাস স্পিসিস বলছিলাম না, এই ট্যাক্সোনমিক ক্যাটাগরি বা র্যাঙ্ক গুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করবো। ওকে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি। থ্যাংক ইউ।